রাগ এবং কিছুটা হলেও আক্ষেপণ জনিতাই যেহেতু রূপানুরাগ রূপের বর্ণনা হচ্ছে, কিন্তু বর্ণনাটি অনুরাগ পূর্বক সদানুভূতমপি করিয়াৎ নব নবং প্রিয়ম ভাব রাগো ভব নব নব সহনুরাগ ইতিরিয়তে। প্রিয় মুখ কমল যে যতবার দেখে, নূতন নূতন বুদ্ধি প্রতিক্ষণে হয়। একে বলে অনুরাগ। যাকে সব সময় দেখছি তাকে যতবার দেখব ততবারই মনে হবে যে এখন তো দেখার কিছুই হয়নি, অনেক কিছু দেখার আছে। যতবার দেখবেন ততবার চমৎকৃত হবেন, বাহ এমন করে তো দেখিনি, এমন করে তো জানতাম না, এইটাও সুন্দর, এইটাও সুন্দর। এই ভাবটা প্রেমে যতদিন থাকবে ততদিন প্রেম বাড়বে। আর যে সব জানা হয়ে যাবে, ও সেই তো তুমি, ব্যাস পুণ্যচ্ছেদ, তখনই কিন্তু প্রেমের কাউন্টডাউন মানে উল্টো দিকে গতি শুরু হয়ে যাবে। প্রিয় মুখ কমল, বাংলায় প্রিয় মুখ কমল, প্রেমিকের অথবা প্রেমিকার মুখপদ্ম যে যতবার দেখে নূতন নূতন বুদ্ধি প্রতিক্ষণে হয়। এইটা হচ্ছে অনুরাগের লক্ষণ। সদানুভূতমপি কুরিয়াত নব নবং প্রিয়ম রাগো ভবন নব নব সহনুরাগ ইতিরিয়তে। তাকেই অনুরাগ বলে বর্ণনা করা হয়। সদানুভূতমপি, সদা অনুভূত হলেও, অপি হলেও, যে প্রিয়কে যতবার দেখবে ততবার রাগ অর্থাৎ ভালোবাসা নূতন নূতন রূপে আরো বৃদ্ধি হবে। একে বলে অনুরাগ। আজকে সেই অনুরাগে রাধারানী প্রত্যেক দিন দর্শন করেন, প্রত্যেক দিন বর্ণনা করেন, প্রত্যেক দিনই তার বর্ণনার চমৎকারিত্ব। নিতাই গৌর হরি হরি বল। বৃষভানুরাজ নন্দিনী অসকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের অসমর্থ রূপমাধুরী দর্শন করে এসেছে, যে অবধি ধনী গোবিন্দ রূপে নয়ন দিয়েছে, ধনী ঘরে ফিরে এলেন বটে, গৃহকর্ম ত্যাগ করি যাবট মন্দির মাঝে। নির্ভীত কক্ষে ললিতার সঙ্গে বসে বসে সেই কৃষ্ণ রূপের কথা আলোচনা করছেন, আলোচনা করেছে। এসেছেন ললিতা। রায়, ও রায়, রায় রে রায়, তুই এমন করে চুপ করে বসে আছিস, কি হয়েছে তোর? মানে কোন রকম ধৈর্য ধরে বসেছিলাম, বুঝলেন। ঘর তো আমার, ঘর আমার মোটেও ভালো নয়। আপনারা ভাববেন না, একদম ভাববেন না যে পরিস্থিতি আপনাদের খারাপ তবু আপনারা কীর্তন শুনতে এসেছেন। আপনাদের থেকে রাধারানীর পরিস্থিতি আরো খারাপ। তার ঘর ভালো নয়, শাশুড়ি ননদী একদম কৃষ্ণ দেখতে পারে না, বর ভালো নয়, স্বামী পাড়া প্রতিবেশী ভালো নয়। সেই যুগের মেয়ে, চিন্তা করে দেখুন, এই পরিস্থিতি, কলঙ্ক, সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি সবসময় ব্যস্ত থাকেন, ব্যগ্র থাকেন। কখন একবার গোবিন্দের কথা হবে, কখন একবার গোবিন্দের প্রসঙ্গ হবে, কখন একবার গোবিন্দকে দেখতে পাবো, ছটফট ছটফট করে। এই বিপরীত পরিস্থিতির মধ্যেও যিনি প্রেমকে জিবিয়ে রাখতে পারেন, এই মনোভাবকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই মনোভাবকেই প্রেম বলে। সর্বথা ধ্বংসরহিতম
সত্যপি ধ্বংস কারণে ইয়দ ভাব বন্ধনং ইউন সপ্রেমা পরিকীর্তিতঃ। যে অনুভব, যে মনের ভাব বিপরীত পরিস্থিতিতেও নষ্ট হয় না, মানে নষ্ট হয়ে যাওয়ার একবারে 16 আনা কারণ। শাশুড়ি ভালোবাসে না, ননদি ভালোবাসে না, স্বামী ভালোবাসে না, গুরু গৌরব ভালোবাসে না, পাড়া প্রতিবেশী ভালোবাসে না, এই মনোভাব টেকার কোনো কথাই নয়। তবুও কিন্তু বিপরীত পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে এই মনোভাবকে বাঁচিয়ে রাখা, একে বলে প্রেম। এই মনোভাবটাকে বলে প্রেম। ইয়াদ ভাব, যে ভাব, বন্ধন ইউন, যে প্রেম বন্ধন কোনো মতেই নষ্ট হয় না, সপ্রেমা পরিকীর্তিত, তাকে প্রেম বলে। ললিতা এসেছেন, যেই বলেছে রায়, মাথায় হাত দিয়েছে, ও রায় কি হয়েছে তোর? যেই বলেছে কি হয়েছে তোর, মুখটা তুলে দেখছে ঝরঝর ঝরঝর করে, দুটি নয়নের জলে রাধারানীর হৃদয় কমল, বদন কমলে ভেসে যায়। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? বলে সখী রে, তুই এসেছিস, বস বস। আমি বেলি অবসান কালে যমুনায় গিয়ে আমার গোবিন্দের অসমর্থ রূপ দর্শন করে এলাম। যে অবধি আমি আমার গোবিন্দ রূপে নয়ন দিলাম, সখীরে আরে গৃহকর্ম ভালো লাগে না, ভালো লাগে না। একই অপূর্ব রূপ মাধুরী, আমার মন গেল, প্রাণ গেল, আরে জীবন বুঝি বেশিক্ষণ থাকবে না, থাকবে না। কি এমন দেখলি, কি এমন দেখলি যে তোর এই অবস্থা? আজকে আমরা একটু অন্যভাবে বলবো, মানে একবারে উপরে থেকে বলবো, মুখ থেকে নয়, তার উপর থেকে। মুখ থেকে তো বলবো, তার উপর থেকে একবার। কি দেখলাম দেখুন শ্রদ্ধেয়, এটি মধ্যম দশকোষী গান, খুব প্রাচীন গান। এটি কিন্তু গরানহাটি গান, এটি মনস্বাই গান নয়। শ্রদ্ধেয়, আমি যদিও দাদা বলি, পীযুষদার কাছে এ গান শেখা, কারণ আমাদের গুরুদেবের কাছে সময় হয়নি, মাত্র 5 বছর শিখেছিলাম, তাও শেষ সময়ে। তিনি অবশ্যই জানতেন, আমাকে বলেও ছিলেন। তারপর শেষ দিকে একটু স্মৃতি বিভ্রম হয়ে যেত, মানে ভুলে যেতেন কি বলতাম কি বলতাম না, এইসব কথা। তো যাই হোক, পরবর্তীকালে শ্রদ্ধেয় পীযুষদা, মানে তিনি পরিচিত শ্রীকল বাদক, কিন্তু প্রচুর গান জানেন। তার কাছে এই গান মধ্যম দশকোষী 3 কলা, মানে 14 14 14 ঠেকা হচ্ছে, 3 14 42 মাত্রা ঠেকা, তারপর 3 বার কাটান আলাদা আলাদা করে। যাই হোক, চূড়ার গান একবারে উপর থেকে বলেছি, ওই জন্য বলে চূড়ার গান। ও চূড়া টি বাঁধি
ময়ূরে পুচ্ছ ও চোরা বাঁধি ও চোরা বাঁধে কে দিলে গো চূড়া চূড়াটি বাঁধি কে প্রথম কাটান গো চূড়াটি বাঁধে কে দিলে গো চূড়া এবার 2 নম্বর কাটা চোরাটে বলি অমন করে কেসা জালে কে দিলে গো অমন করে কে এবার 3 নম্বর কাটা জালে বলি ও গো তো
চূড়াটি বাঁধি ও ও কে ময়ূরে এই হচ্ছে গড়ানহাটি গানের নিয়ম। গোটা গানটা একবার ঘুরবে তবে ঠিক স্বরে বসবে, তাছাড়া গায়ের জোরে থেঁতলে বসিয়ে দেওয়া হবে, স্বরে মিলবে না। নিতাই গৌর হরি হরি বল। মহাজনদের সৃষ্টি একবারে সেই নরোত্তম দাস থেকে শুরু, তাই 450 বছরকার গান এইভাবেই এখনো বেশ কিছু গান লালিত পালিত হয়ে আসছে এবং আমরা সৌভাগ্যবান সেই গান আমরা গুরু পরম্পরায় পেয়েছি এবং একটু চেষ্টা করেই আসলে প্রয়োগ করি। নিতাই গৌর হরি হরি বল। কারণ তাছাড়া হয়তো এই গানগুলো আস্তে আস্তে কান থেকে নবীন প্রজন্মের কানে আর এই গান লাগবে না, 2-3টে পদাবলিতেই আটকে যাবে। কিন্তু রূপানুরাগের এত রকম বিশেষ রকম প্রধান একটা গান তো করতেই হবে, কিন্তু আমরা ওই জন্যেই বললাম মুখমণ্ডলের কথা বলার আগে একবারে চূড়া থেকে শুরু করি, তাহলে একটা নূতন গান কিন্তু ঢুকে যাবে। নিতাই গৌর হরি হরি। আহা চূড়াটি বাঁধিয়াই উচ্চ আদিকে দিল ময়ূর পুচ্ছ কে দিল ময়ূর পুচ্ছ আরে তাহে সে রমণী মনলোভা হে সে রামণী মনোলোভা কিবা আকাশ ইন্দ্রের ধনু কখানি চাহিতে কিবা ইন্দ্রের আজ নবমেঘে করিয়াছে শোভা নবমেঘে করিয়াছে আবার কে বা সাজালো সাজালো এমন মল্লিকা লতিমালে মধুরে কে বা সাজালো মালতী মালে কে বা সাজালো কেমন মল্লিকা লতিমালে কে বা সাজালো আবার চূড়াই ময়ূর পাখা নিতাই গৌর হরি 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 বল চূড়াই ময়ূর পাখা দিয়ে মল্লিকা আরে কে বা সাজালো আগে ভালে সে রমণী মন লোভা ভালে সে রমণী মনোলোভা হরি বল। চূড়াটি বাঁধিয়া উচ্ছে উচ্ছে কে দিল ময়ূর পুচ্ছ ময়ূর পুচ্ছ তাহে সে রমণী মনোলোভা মনে মনোলোভা আকাশ চাহিতে কিবা, চাহিতে মানে চেয়ে, ইন্দ্রের ধনুকখানি নবমেঘে করিয়াছে শোভা। দেখে মনে হচ্ছে কি বলুন তো, মানে কথাটা এখন
অন্য পর্যায়ে পৌঁছে গেছে। কথাটা হচ্ছে ইন্দ্রধনু, পদাবলীর ভাষায় হচ্ছে ইন্দ্রধনু, পরবর্তীকালে হয়েছিল রামধনু। রামধনু তারপরেরটা আর বলবো না, নিতাই গো হরি হরি। ইন্দ্রধনু, ইন্দ্রের ধনুক, ওই যে আকাশে বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে তারপরে দেখবেন 7 রঙা, যাকে রামধনু বলে, 7 রঙা ওঠে, সেটা কিন্তু ইন্দ্রধনু। আমাদের পদাবলীর যুগে সেই পর্যন্ত ছিল ইন্দ্রধনু। তা ময়ূরের পাখা যারা বিশেষভাবে নজর করে দেখেছেন, ময়ূরের পাখা বিশেষভাবে নজর করে দেখবেন অনেকগুলো রঙের একটা ছটা সেই ময়ূরের পাখার মাঝখানে কিন্তু উল্টো দিকে আছে, অনেকগুলো রঙের একটা ছটা। গোবিন্দের গাত্র বর্ণ একবারে নবীন নীরদ শ্যাম, নূতন মেঘের মতন গায়ের রং, আর মাথার উপর একবারে যেন ইন্দ্রধনু উঠেছে। আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, যেন নবমেঘে করিয়াছে শোভা। একবার প্রথমেই আপনাদের দৃষ্টি, ভক্তজনের দৃষ্টি, আমি নই, মহাজন পদকর্তা যিনি পদ রচনা করছেন, প্রথমেই ভক্তজনের দৃষ্টি একবারে উপরের দিকে তাকাতে বললেন, একবার এখান থেকে শুরু করুন। কেন? এটা আমাদের স্বভাব, আমি কিন্তু এইভাবেই ব্যাখ্যা করি, এটা আমাদের স্বভাব। প্রথমে কারোর বাড়ি ঢুকছেন, প্রথম আপনার বাড়ি এসেছি, দেখবেন এরকম ঢুকবো, উপর দিকে তাকাবে, দেখবেন নিচেটা এত সুন্দর টাইলস বসানো আছে, তবু এইরকম করে দেখতে দেখতে ঢুকবে। আমাদের চলার স্বভাব, কেউ এরকম করে চলে না, এরকম করে চললে পড়ে যাবে, নিতাই গৌর হরি হরি, সবসময় এরকম করে চলে, দূরের দিকে তাকিয়ে। অথবা আমি কথাটা অন্যভাবে যদি বলি, বোঝানোর চেষ্টা করি, আপনার বাড়ি প্রথম গেছি বেড়াতে, আপনি বসতে দিয়েছেন বৈঠকখানা, এখন তার বৈঠকখানায় নাই, ড্রয়িং রুম হয়ে গেছে, যাই হোক, বৈঠকখানায় বসতে দিয়েছেন। প্রথমে দেখবেন বসেই একটা মানুষের স্বভাব হচ্ছে, প্রথমবার বসেই দেখবেন এইরকম করে তাকায়, দেখবেন মানে ঠিক লিন্টন যাকে আমরা বলি না, তার উপর দিকটা একটু ভালো করে, তারপরে দেখবে মেঝেতে কি আছে ইত্যাদি, ফার্নিচার কি আছে, প্রথমেই উপর দিকে তাকানো স্বভাব। কেন? ওই জায়গাটা হচ্ছে বৈশিষ্ট্যের পরিচায়ক। আপনি মশাই মানুষটি আদতে কেমন, আপনার মনোভাব কিন্তু ওই জায়গাটায় ফুটে ওঠে। আপনি কিভাবে সাজাবেন, কিভাবে ডেকোরেশন করবেন, ওই জায়গাটা দেখলেই যারা বেশ মনস্তত্ত্ব ভালো বোঝে তারা বুঝতে পেরে যাবে যে মানুষটা কেমন গোছের। তা প্রথমেই ভক্তজনের দৃষ্টি আকর্ষণ করলেন মহাজন পদকথা, একবার উপর থেকে শুরু করলেন, বারবার একবারে সাইনবোর্ড, কথাটা বললাম বলে মার্জনা করবেন, সাইনবোর্ড ঝল 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 ঝল, বলেন এরকম সাইনবোর্ড থাকে না যে মহাজনের ঘরে ঢুকবেন, মহাজন মানে নাম করা ধনী ব্যক্তি, ঘরে ঢুকবেন, লেখা থাকে না অমুক হইতে সাবধান। আচ্ছা, অমুক জায়গায় কিছু বসাবেন না, আমার অনুরোধ, আমি বসিয়ে দেবো, একটু ধৈর্য ধরুন। লেখা থাকে না অমুক হইতে সাবধান, প্রথম যাচ্ছেন, জানেন না শোনেন না, সাবধানে যাওয়াই ভালো। মহাজন বলছেন যার রূপের কথা প্রথম শুনছেন, সে সম্পর্কে একটু কিন্তু সাবধান হয়ে শুনবেন। কেন শুনবেন? আমাদের হচ্ছে নিজের ধার ধরে চিকিৎসা কখনো করবেন না, চিকিৎসা নিজের ধার ধরে হয় না। হয় রোগী এসছেন, আপনি আমার ধার ধরে আপনাকে দেখবো? চিকিৎসা করতে গেলে কিন্তু রোগীর ধার ধরে করতে হবে, রোগীকে জানতে হবে, রোগীকে বুঝতে হবে, সে বিষয়ে পড়াশোনা করতে হবে, তারপর ওষুধ দেবেন। আর আমাদের হচ্ছে উল্টো, নিজের ধার ধরে, নিজের ধার ধরে তো চিকিৎসা ঠিক হবে না, কোনো কালেই হবে না। আপনি সামনে বসে আছেন, আমার ধার ধরে আপনাকে ওষুধ দেবো? তাহলে যদি গোবিন্দ রূপের কথা চিন্তা করছেন, নিজের রূপের সঙ্গে গুলিয়ে দেবেন না। এটা রক্ত মাংসের শরীর নয়, ডাল ভাত তরকারির অন্নময় কোষ নয়, তারা হচ্ছে চৈতন্যময় বিগ্রহ। ওই জন্য সাধারণ জগতে সুন্দর পুরুষের সাথে, সুন্দর রমণীর সাথে এগুলো গুলিয়ে দেবেন না। ওই জন্যই প্রথমে সাবধান করা হলো, সাইনবোর্ডটা ঝলঝল করছে, এটা হচ্ছে নিষ্কাম প্রেমের বার্তা বাহক, মেসেজ বার্তা, নিষ্কাম প্রেমের। ময়ূরের পাখা, তাদের কিন্তু মিলন হয় না, শারীরিক মিলন হয় না, তাদের দাম্পত্য আছে, সন্তান হয়, প্রেম আছে, সব আছে, কিন্তু শারীরিক মিলনটা হয় না। আর আমাদের দেখুন সম্পূর্ণ অন্যরকম। আমাদের প্রেম বজায় রাখতে গেলেও শরীর আগে, আমাদের সন্তান উৎপাদনেও শরীর আগে, আমাদের দাম্পত্যেও শরীর আগে। ওই জন্যেই প্রথমে নিষেধ করে দিলেন, নিজের ধার ধরে চিকিৎসা করে দেবেন না। সাইনবোর্ডটা ঝলঝল করছে, একটু বিচার করবেন আপনি কার রূপের কথা চিন্তা করছেন। এটা নিষ্কাম প্রেম, অর্থাৎ প্রাকৃত কাম হইতে সাবধান। প্রাকৃত কামনার যে দাপট আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীর জুড়ে আছে, সেই কথা দিয়ে, সেই ভাব দিয়ে গোবিন্দ রূপ অথবা গোবিন্দ প্রেমের কথা শুনতে আসবেন না।
ওই জন্যই সাইনবোর্ডটা একটু উঁচুতে আছে, ঝলঝল করছে যাতে সবার চোখে পড়ে। আমরা এইভাবেই বোঝাই মহাজনের বার্তাটি, নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য একবারে উপর থেকে। আর আহা কালা রচন কপালে চাঁদ। চূড়ার কথা যখন বলা হলো, আর একটা কথা বলে নি, আহা মল্লিকা মা লতি মালে গাথিয়া গা গাথনি ভালে। মল্লিকা মালতে মালে গাথিয়া গা তেন ভালে। আবার কে বাদিল চূড়া টিপেরিয়া। কে বাদিল চূড়া টিপেরিয়া। কে বাদিল চূড়াটি বেরিয়া। মনে হেন অনুমানী যেন বহিতেছে সুরধ্বনি। আমি মনে হেন হেন অনুমানী সই যেন বহিতেছে সুরধ্বনি। যেন নীলগিরি শিখরবে বেরিয়া গো। যেন সুরধ্বনি বইছে, যেন সুরধ্বনি বইছে নীলগিরি শিখর হতে, যেন সুরধ্বনি বইছে শিখরে হতে যেন সুরধ্বনি বহিছে। ওই নীলগিরি শিখর হতে যেন সুরধ্বনি বইছে। মল্লিকা মালতী মালের দাই গৌর হরি 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 বল। যেন নীলগিরি শিখর বেরিয়া। নীলগিরি শিখর বেরিয়া। কি দেখলাম? মল্লিকা মালতী, সাদা সাদা ফুল, বুঝলেন? মল্লিকা মালতী মালে, মালে মানে মালায়, গাঁথিয়া গাঁথনি ভালে, সুন্দর করে মালা গেথে কে বাঁধিল চূড়াটি বাঁধিয়া। চূড়ার কথা হলো, এবার চূড়ার ধারে ধারে মল্লিকা মালতীর মালা একবারে চারিদিকে তার বিভিন্ন অংশগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখে কি মনে হলো? মনে হেন অনুমানী যেন বহিতেছে সুরধ্বনি। সাদা রঙের জলের ধারা, সাদা রঙের জলের ধারা কোথা থেকে বেয়ে পড়ছে? কালো রঙের চুল, আর গোবিন্দের গাটাও কালো। যেন নীলগিরি শিখর বেরিয়া। সখিরে যেন নীলগিরি শিখরে বেরিয়া। যেন নীলগিরি শিখর থেকে সুরধ্বনির জলের ধারা ঝরে ঝরে পড়ছে। অনেকগুলো মালা, কোনোটা এদিকে দুলছে, কোনোটা এদিকে দুলছে, কোনোটা গোল করে আছে, সব সাদা রঙের মালা। দেখে মনে হচ্ছে কালোর উপর সাদাগুলো যেন ঝরে ঝরে, যেন নীলগিরি শিখর বেরিয়া সেই সুরধ্বনি গঙ্গার জলের ধারা। এইভাবে মহাজন কল্পনা করছেন। আর মালার পাশে আরেকটা জিনিস আছে, আহা কালার কপালে চাঁদ, চাঁদ চন্দনের ঝিকিমিকি। কপালে চাঁদ চন্দনের ঝিকিমিকি। এখনো বসন্ত চলছে, আর কয়েকদিন মাত্র, এখনো বসন্ত চলছে, বুঝলেন? বসন্ত চলছে তো, চলছে তো, তাহলে ও কথাটা বলাই যায়। কেবা দিল ফাগু ওয়ারঞ্জিয়া, কেবা দিল ফাগু ওয়ারঞ্জিয়া।
রজতের পত্রে কেবা কালিন্দী পুজিয়াছে তেরো পত্রে কেবা কালিন্দী পুজিয়াছে আরে জবা কুসুমতা হে দিয়া জবা কত সুন্দর অপূর্ব কল্পনা, অপূর্ব চিত্রকল্প। একটু কল্পনা করবেন, কালার কপালে চাঁদ, চন্দনেরও ঝিকিমিকি। এমন চন্দনের ফোঁটা দেওয়া আছে জেনে মনে হচ্ছে চাঁদ উঠেছে। তার ব্যাখ্যা আমরা পরবর্তী পদাবলিতে করব বলে এখানে আর বললাম না। কালার কপালে চাঁদ, চন্দনের ফোঁটা যেন চাঁদের মতন ঝিকমিক করছে। আর কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া, ফাগুয়া মানে আবির, লাল রঙের আবির কপালে কেউ ছুঁড়ে মেরেছে। এই দু চার ফোঁটা আবির চারিদিকে লেগে আছে, বুঝলেন? দেখে মনে হলো রজতের পত্রে কেবা। আপনারা দেখেছেন কিনা জানি না, অনেকেই জানবেন যারা পূজা অর্চনার সঙ্গে যারা যুক্ত, রূপোর বেলপাতা, রূপোর বেলপাতা অনেক জায়গায় হয়। দেখেছেন? কেউ দেখেছেন? রূপোর বেলপাতা অনেক জায়গায় মানসিক থাকে, মা কালী মা দুর্গাকে দেয়, অনেক জায়গায় ঘরেও রাখে। হ্যাঁ, রূপোর বেলপাতা। রজতে অনেক জায়গায় বাবা শিব থাকে না, অনেক জায়গায় মানসিক করে, যেমন এই সাপ মানসিক করে, ত্রিশূল মানসিক করে, অনেক জায়গায় রূপোর বেলপাতাও মানসিক করে। রজতের পত্রে কেবা কালিন্দী পুজিয়াছে। কালিন্দী মানে কালো রঙের যে জল, যমুনার জল, মনে হচ্ছে যমুনার জলে যেন একটা রূপোর বেলপাতা ভাসছে। আর কি ভাসছে? বলি জবা কুসুম। জবা কুসুম মানে ফুল, জবা ফুল আর রূপোর বেলপাতা দিয়ে যেন কেউ ভাসিয়ে দিয়েছে কালিন্দীর জলে। চাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কত সুন্দর চন্দনের ফোঁটা, চন্দনের তিলক আর আবিরের বিন্দু লাল রঙের, যেন লাল রঙের জবা ফুল আর সাদা রঙের চন্দন, যেন যেন রূপোর বেলপাতা, রূপোর বেলপাতা। একবার তিলক আছে তো, তিলক আছে, একবারে রূপোর বেলপাতা আর লাল রঙের আবিরগুলো যেন টুকরো টুকরো জবার ফুল। আর গোবিন্দের মুখটা কিন্তু কালো। নিতাই গো হরি হরি বলে কালিন্দী রজতের পত্রে কেবা কালিন্দী পুজিয়াছে তেরো পত্রে কেবা কালিন্দী পুজিল আরে জবা কুসুমতা হে দিয়া গো জবা কুসুমতা হে দিয়া। কালো জলে যেন লাল লাল জবা ফুলের টুকরো আর একটা রূপোর বেলপাতা ভেসে ভেসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাধারানীর কল্পনা, আমাদের কবির কল্পনা। আর আর কি দেখলাম? হিঙ্গুল গুলিয়া কালার, কালার অঙ্গে কে দিয়েছে গো। হিঙ্গলি গুলিয়া কালার অঙ্গে কে দিয়েছে গো। বসন্তকাল শুধু আবির নয়, রঙও আছে। পিচকারিতে করে জোরে রং ছেড়েছে আর বিভিন্ন জায়গায় লাল 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 হয়ে গেছে। হিঙ্গুল হয় হাস্যই, উয়ে গয়ে হাস্যউল। হিঙ্গুল কি? হিঙ্গুল হচ্ছে একটা জলীয় রক্তবর্ণের লাল রঙের দ্রবণ, যেটা গন্ধক আর পারদ, গন্ধক একটা ধাতু, পারদ দুটোতে মিশিয়ে লাল রঙের একটা দ্রবণ তৈরি হয়, তাকে বলে হিঙ্গুল। কানগুলো লালচে লালচে, চোখটা লাল, ঠোঁটটা লাল, হাতের পাতাগুলো লাল, পায়ের পাতাগুলো লাল। এমন দেখে কি মনে হচ্ছে? বলে হিঙ্গুল গুলিয়া কালার, কালারে অঙ্গে কে দিয়েছে গো। হিঙ্গলি গুলিয়া কালার কালার অঙ্গে কে দিয়েছে গো। যেন কালিন্দী পুজিল করবীরে কালিন্দী পুজিল করবীরে। গোবিন্দের গোটা গায়ের রং কালো আর রক্তকরবী। রক্তকরবী প্রায় দেখা যায়, রক্তকরবী লাল রঙের করবী ফুল, রক্তকরবী এক গোছা রক্তকরবী কেউ যেন কালো জলে ছুঁড়ে দিয়েছে, এবার ভেসে ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই দেখুন চোখ দুটো লাল, আর পুরুষের চোখ যদি লাল হয় মানে জন্মজাত। পরের লাইনটা আমি বলতে পারবো না আসলে, ওরা বাইরে জিজ্ঞেস করলে বলে দেবো যদি না জানা থাকে।
বলে রাঙা চোখের পুরুষ ভালো। পরেরটা বলতে পারবো না, মানে বিপরীত প্রক্রিয়ায় লাল চোখ করলে হবে না, ওটা তো লাল চোখ করা হয়, আবার লাল চোখ করলে হবে না, জন্মজাত লাল চোখ হতে হবে। রাঙা চোখের পুরুষ ভালো, পুরুষদের যদি লাল লাল চোখ হয় তাহলে বেশ আকর্ষণীয়। হ্যাঁ, তার দৃষ্টিটা বেশ আকর্ষণীয়, ওই জন্যই গোবিন্দের দৃষ্টি এত আকর্ষণীয়, চোখগুলো তো লালচে লালচে। ওই জন্যই মনে হচ্ছে কেউ যেন ওই হিঙ্গুল গন্ধক আর পারদ মিশ্রিত লাল রঙের রংটা কেউ যেন গায়ে ছুঁড়ে দিয়েছে। হা হিঙ্গুল গুলিয়া কালার কালারে অঙ্গে কে দিয়াছে গো, গোলে গোলিয়া কালার অঙ্গে কে দিয়াছে গো, যেন কালিন্দী পুজিল করবীরে। কালিন্দী পুজিব করবীরে। আমার মনে হয় এক কোছা রক্ত করবি হাতে লয়ে কেউ কালো জলে ছুঁড়ে দিয়েছে। এবার জলে তো আর এক জায়গায় থাকবে না, ছড়িয়ে গিয়েছে। চোখ দুটো লাল, কানের পাতাগুলো লাল, ঠোঁটটা লাল, হাতের পাতাগুলো লাল, পায়ের পাতাগুলো লাল, যেন রক্ত করবি সেই লাল রঙগুলো যেন কালো জলে ছড়িয়ে গেছে। গোটা গাটা তো কালো আর জায়গা জায়গা লাল 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 লাল। জ্ঞান দাসেতে কয় মোর মনে এই হয়, দাসেতে কয় মোরে মনে হেন লয়, আমি শ্যামরূপ দেখি ধীরে ধীরে, শ্যামের রূপ দেখি ধীরে ধীরে। আমার নয়ন ফেরে না, ফেরে না, আমার নয়ন ফেরে না, গান গোবিন্দের বদন হতে নয়ন ফেরে না, গোবিন্দের বদনে হতে নয়ন ফেরে না, গান গোবিন্দের বদন হতে নয়ন ফেরে না, গোবিন্দের বদন হতে নয়ন। সদাই ওই রূপে চেয়ে থাকবি তাই গৌর হরি হরি বল, সদাই ওই রূপে চেয়ে থাকবি, সদাই ওই রূপে থাকি আমার বদন ফেরে না, শ্যামের রূপ দেখি ধীরে ধীরে, আমি শ্যামের রূপ দেখি ধীরে ধীরে। আমার জনিতাই কাঁদরা এখান থেকে বেশি দূর হবে না, একবারই কাছে, মেন রোড থেকে একবারই কাছে, ফুটিসাঁকো তারপরে কাঁদরা। সে কাঁদরার কবি জ্ঞানদাস, যিনি প্রথম কীর্তন সম্মেলন যেখানে হয়েছিল সেটা হচ্ছে 1583-তে, 83 কি 86, 1583 মানে 1580 দশকে। মহাপ্রভু নিত্যানন্দ সকলের তিরোধানের পর জাহ্নবা দেবীর নেতৃত্বে নরোত্তম দাসের উদ্যোগে শ্যামানন্দ, রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ দাস, জ্ঞানদাস প্রমুখর এবং আমাদের বীরভূমের ছিলেন নৃসিংহ মিত্র ঠাকুর, মানে ময়নাডালের যিনি আদি পুরুষ, যার আসল বাড়ি হচ্ছে রাজুর, সেই নৃসিংহ মিত্র ঠাকুর, তারা সকলের উপস্থিতিতে এইভাবে কীর্তন, এই আমরা যেভাবে কীর্তন করছি প্রথম শুরু হয়েছিল। এবার দেখুন 1583 থেকে আজকে 2023, হিসাব করে নেবেন প্রায় 440 বছর ধরে কীর্তন এইভাবে চলছে। কারণ আছে, এই মহাজনীয় পদ এবং তাদের যে খুঁটিগুলো, এই যে প্রথমে যে গড়ানহাটি গান হলো, এরকম খুঁটিগুলো তারা মজবুত করে গেঁথে দিয়েছিলেন, পিলারগুলো এত শক্ত করেছিলেন যে আমার নাতির নাতিও যেন আমার ঘরটা ভোগ করতে পারে। নিতাই গৌর হরি বল। এখন তারও চিন্তা নয়, আরে মশাই আমি করি, আমার ছেলে ঘর করে নেবে। ছেলের কথা এখন আর চিন্তা করার পরে এখন চকচকে হতে হবে, টাইলস বসাতে হবে, পিলার যা হবে হোক। হ্যাঁ, আর আগেকার মানুষের চিন্তা ভাবনা অন্যরকম ছিল, আরে টাইলস না হলেও হবে, ঘর যেন আমার নাতি পর্যন্ত চলে, আমার নাতির নাতি যেন বলতে পারে আমার বাবার দাদুর ঘর, সেই দরজা, সেই কাঠের দরজা। এখন তো জয়নি তাই, কারণ আছে, তার জন্য আমরা এখনো কীর্তন ভোগ করছি, উপভোগ করছি। এইভাবে শক্তপোক্তভাবে খুঁটি আর মহাজনীয় সঙ্গীত, কি সুন্দর বর্ণনা, অন্য কথা বলার দরকারই নাই। আমি এইভাবে আর একটা দুটো পদ গাইলেই তো গান শেষ, তাহলে আমি অন্য কথা বলতে যাব কেন? নিতাই গৌর হরি বল। অন্য কথা বলতে যাব কেন? আমার ত্রুটি থাকলে আমি বলবো, আমি যদি না জেনে থাকি, না পড়াশুনো করে থাকি এবং যেটা শিখেছি সেটা যদি মন দিয়ে না থাকি, তাহলে আমাকে অনেক কিছু বলে লোক ভোলাতে হবে। কিন্তু গুরু কৃপায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, কেন জানেন তো, এই রূপানুরাগের আসরটা খুব মারাত্মক আসর। কারণ এই সময় প্রচন্ড খিদে লাগে, হ্যাঁ,
দেখুন 10:30 11টা বাজতে 11টা পেরিয়ে গেল, অথচ মানুষ এত ধৈর্য ধরে ভালোবেসে মুখের সামনে খেয়ে অথবা না খেয়ে এসে বসে থাকা খুব সমস্যার বিষয়। আমরা তো জানি আমাকে বললে আমি গান শুনতে পারবো না, চোখ লেগে যাবে, জয় নিতাই। বলছি বলে জেগে আছে, আপনাদের ভালোবাসায় হচ্ছে। তো শ্যামরূপ দেখি ধীরে ধীরে, জ্ঞান দাসেতে কয় মোরে মনে এই হয়, হায় আমি শ্যামরূপ দেখি ধীরে ধীরে। দেখি ধীরে ধীরে। সকলেই প্রসাদ পাবেন, এক এক করে গিয়ে যেন প্রসাদ পেয়ে চলে আসবেন। হ্যাঁ, সকলেই প্রসাদ পাবেন, সকলেরই প্রসাদের ব্যবস্থা আছে। এক এক করে গিয়ে কিন্তু 10 জন 20 জন করে প্রসাদ পেয়ে চলে আসবেন। তাছাড়া কিন্তু ওদিকেও তো একটা চিন্তা ভাবনা করতে হবে, কারণ আবার কাল মহোৎসব আছে, লীলা চলবে। এইটুকুই অনুরোধ, যারা প্রসাদ পাবেন 2-4 জন করে প্রসাদ পেয়ে চলে আসবেন, এটুকু কর্তৃপক্ষের অনুরোধ। আমি দেখলাম সখীরে, এবার একটা সেই প্রচলিত প্রাচীন গান একটু একটু করে হবে। অমুখমণ্ডল, মানে চূড়ার নিচে মুখ, আরে ও ও ও অমুখমণ্ডল ওয়ারে ও বড় ধরা, ও বলবো সখী, সে যে হলো আমার আমার, সে যে হলো আমার 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 আমারে আমারে বিনোদে আসেন না না গো রে রে গো, আমারে আমারে বিনোদিয়া শ্যাম নাগরে রে গো, ও ও ও ও ললিতা ও বিশাখা, সে যে হলো ওই বদন যে রেছে সেই হো লেছে ললিতা ও বিশাখা, সে যে হলো আমার
রে ও চাঁদ বদন রে এ ওই বদন যে রে যেহেরেছে সেই ভো ও সেই ভো লে ছে রে এ এ ও মুখমা ও চাঁদ বিনোদী আর তনু রুচি তন রুচে তর অগতর নত তরুণতমাল রে ও শ্যামে বিনোদ